দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়াকে মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণের সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সিকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সিকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার, এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয়
মাননীয় বিরোধী দলের উপনেতা, আমরা প্রসিডিংসে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু মাইকটা দেন, উনি শুনি কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে অ্যালাউ করেছিলেন। আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এর জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে, সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি এবং সেই হিসেবে আমরাও তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত। আমরা তার বিচার চাই এবং এই ধরনের উদাহরণ আরও সৃষ্টি হোক, এটা আমরা চাই। মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন। এক্স্যাক্টলি, সবাই এটাকে সমর্থন করেছেন। কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে, যদি বইটার সামনে থাকে, আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি জি প্লিজ, মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা, আপনি বলুন। জি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা অ্যালাউ করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগে পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটা বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি যে জিশান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে, সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না এবং যে মেয়েটার কথা বলা হয়েছে, ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে, এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও 300 বিধির উপরে কিছু বলার থাকে না, তারপরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। কন্ডেম করি এবং এই ধরনের ঘটনা আসতে হবে। থ্যাংক ইউ। এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে। ইসলামী ছাত্র শিবির মাননীয় সদস্য আর দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত, কারণ এছাড়া ছবি আমাদের কাছে আছে। মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ, টেক ইউর সিট, বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য, আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন,
বসুন। মাননীয় উপনেতা, মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন। প্লিজ টেক ইউর সিট এভরিওয়ান। বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসেন, সবাই বসেন দয়া করে। সদস্য আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসেন, বসেন সকলেই। জি, মাননীয় সদস্য আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা। এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না। প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন, প্লিজ বসেন, বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না। না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 300 বিধিতে কারো কথাই শোনা যাচ্ছে না। আপনারা বসেন, একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025 এটা পরে 2025-26 অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, বসেন, মাননীয় মন্ত্রী বসেন, সকলে বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন, বসেন। আমি রুলিং দিয়েছি। মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে। আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না। বসেন। এই পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি, ওনাকে ফ্লোর দেইনি। জি, মাননীয় মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেন, আপনারা বসেন।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসেন, 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 ওনারাও বসবে, আপনি বসেন, বসেন, বসেন। কিছুই রেকর্ডে কিছু নয়, আপনারা বসেন। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। ওনাকে দেয়া হয়নি। মাননীয় বিরোধী দলের নেতা, উপনেতা, আপনি বসেন।